কেজিআর একাডেমির পক্ষ থেকে আমি কানুগোপাল রায় আজকের এই আলোচনার ক্লাসে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে পাঠরত প্রত্যেকটি ছাত্রছাত্রীকে, এছাড়াও সাহিত্যপ্রেমী মানুষদেরকে আজকের আমি এই আলোচনার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব প্রখ্যাত আধুনিক নাট্যকার, গণনাট্য এবং নবনাট্যের পথিকৃৎ বিজন ভট্টাচার্যের লেখা একটি নাটক আগুন। এই নাটকটি শুধু পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারে সিলেবাসের অন্তর্ভুক্তি আছে, শুধু তাই নয়, বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও এই নাটকটি অন্তর্ভুক্তি আছে। তাই আজ এই আলোচনাটি বিশেষ কার্যকরী হবে বলে আমি মনে করি। এই নাটকটি আলোচনা করার পূর্বে বিশেষ কতগুলি জিনিস একটু জেনে নেওয়া দরকার, যে বিজন ভট্টাচার্য আসলে কে ছিলেন, নবনাট্য কি, গণনাট্য কি, এবং এই নাটক যখন লেখা হয়েছিল বা নাটক যখন প্রকাশ হয়েছিল 1943 খ্রিস্টাব্দ, সেই সময়কার দেশের পরিস্থিতি কি, সেই বিভিন্ন রকম অবস্থা, রাজনৈতিক, সামাজিক, আর্থসামাজিক, ধর্মীয়, শিক্ষা, প্রত্যেক দিক থেকেই দেশের সেই সময় আর্থসামাজিক অবস্থা কেমন ছিল। এর আগে একটু বলে নি, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগলো। এবার আসছি একটি অন্য বিষয় নিয়ে। একাদশ শ্রেণীর অন্যান্য বিষয়গুলি যেগুলি আমি আগে আলোচনা করেছি সেগুলো একটি বিশিষ্ট প্লে লিস্টের মধ্যে রাখা আছে। প্লে লিস্ট হচ্ছে একাদশ শ্রেণী সেমিস্টার 2। এখন প্রশ্ন হলো, এই প্লে লিস্ট তোমরা কি করে খুলবে? প্রথমে কি করবে, ইউটিউবটি ওপেন করবে, ইউটিউবের সার্চ বারে গিয়ে কেজিআর একাডেমি সার্চ করবে, চ্যানেলটি পেয়ে যাবে। সেখানে চ্যানেল লোগো অর্থাৎ ছবি, তার উপরে প্রেস করবে। প্রেস করলে দেখতে পাবে নিচের দিকে কিছু লেখা দেখতে পাবে, সেখানে দেখতে পাবে হোমস, ভিডিওস, প্লেলিস্ট, কমিউনিটি। প্লে লিস্টে ক্লিক করবে, আলাদা আলাদা ফোল্ডার করা আছে। দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, দেখবে একাদশ শ্রেণী সেমিস্টার 2। সেখানে ক্লিক করলেই একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটি বিষয় পাওয়া যাবে। তোমরা অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো, আশা করি বিশেষ কাজে লাগবে। এখন চলে আসবো এই আগুন নাটক আলোচনায়, অর্থাৎ গণনাট্য সংঘ বা নবনাট্য সংঘের পথিকৃৎ বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকের আলোচনায়। এই আগুন নাটক আলোচনার পূর্বে দেশের পরিস্থিতি, অর্থাৎ সেই সময়কার পরিস্থিতি কি ছিল। 1942 সালে দেশব্যাপী চলছিল ভারত ছাড়ো আন্দোলন। এই ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিল জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ। একটি উত্তাল পরিস্থিতি, ইংরেজদের ভারতবর্ষ থেকে বিতাড়নের একটা প্রক্রিয়া, নানা রকম পরিস্থিতি, যুদ্ধবিধ্বস্ত একটি পটভূমি। এরপরে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয়েছিল। সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে হিন্দু এবং মুসলমানদের মধ্যে। আর সেই সময় 1943 খ্রিস্টাব্দে সংগঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার ভয়ঙ্কর এবং বিধ্বংসী রূপ সারা পৃথিবী ব্যাপী মানুষরা জানে। এবং একটি বিশেষ তথ্য এই প্রসঙ্গে একটু মনে করিয়ে দেব, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সৈনিকদের খাদ্য সরবরাহ করতে গিয়ে সারা দেশব্যাপী কিন্তু একটি খাদ্য সংকট তৈরি হয়েছিল। যে যতই বলুক অগ্নিকাণ্ড, মহামারী, মরক, মন্বন্তর, এভাবেই খাদ্য সংকট তৈরি হয়েছিল। কিন্তু আসল তথ্য হচ্ছে এটাই, সেই ব্রিটিশ সৈন্যদের খাদ্য সরবরাহ করতে গিয়েই বাংলায় কিন্তু মন্বন্তর তৈরি হয়েছিল। তারপরে আসছি দেশের পরিস্থিতি 1943 বা 1350-এর মন্বন্তর, যেটা আমরা 50-এর মন্বন্তর বলে থাকি। সেই মন্বন্তরে মানুষ বহু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরে অগ্নিকাণ্ড, মহামারী, মরক, বিভিন্ন প্রতিকূলতা তৈরি হয়েছিল তৎকালীন সেই 42-43 খ্রিস্টাব্দে, 1942-43 খ্রিস্টাব্দে।
এবং এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু অসৎ ব্যবসায়ী তারা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠেছিল। তারা মুনাফা অর্জনের জন্য বা লাভের কারণে খাদ্যশস্য কিনে কিন্তু তারা মজুত করে রাখছিল এবং কালো বাজারে গোপন পথে দ্বিগুণ দামে কিন্তু এই খাদ্যশস্য কিন্তু তারা বিক্রি করছিল। এর ফলে কি হয়েছিল? মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল, পয়সা থাকলেও খাদ্য পাচ্ছিল না। ঠিক এই রকম পরিস্থিতিতেই দেশে খাদ্য সংকট তৈরি হয়েছিল। মানুষের কাজ ছিল না, চাকরি ছিল না, শিক্ষা ছিল না। সমস্ত দিক দিয়েই কিন্তু সারা দেশব্যাপী একটি নেতিবাচক শক্তি কিন্তু বা নেতিবাচক প্রভাব কিন্তু পড়েছিল। সমস্ত দিক দিয়ে কিন্তু পিছিয়ে ছিল আর সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছিল। ঠিক এই সময় দিকে দিকে মানুষের আর্তনাদ শোনা গিয়েছিল আর মানুষের নিঃশব্দ প্রতিনিধি, নিঃশব্দ মৃত্যুর মিছিল তৈরি হয়েছিল। মানুষের জীবন ছিল পালতোলার নৌকার মতো একটি দিশেহীন অবস্থা। ঠিক এই পটভূমি এবং এই প্রেক্ষিতে বিভিন্ন কবি সাহিত্যিকরা কিন্তু তাদের লেখনীর মাধ্যমে মানুষজনের অবস্থা এবং তাদের সতর্ক করে দিয়েছিলেন। এবং বিশেষ করে যেসব মানুষজন এই সাধারণ মানুষদের কথা নিয়ে লিখেছিলেন তাদের মধ্যে সবার আগে যার নাম করা যায় তিনি বিজন ভট্টাচার্য। এই বিজন ভট্টাচার্য দেশের এই সামাজিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে, এই অর্থনৈতিক রাজনৈতিক একটি বিশৃঙ্খল পরিস্থিতিকে কাজে লাগিয়ে তিনি তার প্রথম নাটকটি লিখলেন আগুন। তো এই নাটকটি 1943 খ্রিস্টাব্দে 23শে এপ্রিল অরণি পত্রিকায় কিন্তু প্রকাশ হয়েছিল। তারপর 1943 খ্রিস্টাব্দের মে মাসে এই গণনাট্য সংঘের প্রযোজনায় নাট্যভারতী থিয়েটারে এই নাটকটি কিন্তু প্রথম অভিনীত হয়। বর্তমানে এই নাট্যভারতী থিয়েটারটি এখন গ্রেস থিয়েটার নামে পরিচিত। এবং এই যে গণনাট্য সংস্থা বা IPTA, ইন্ডিয়ানস পিউপিলস থিয়েটার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ ভারতীয় কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক মঞ্চ। তাহলে কমিউনিস্ট পার্টির বক্তব্য কি ছিল বা এই গণনাট্য সংঘ আসলে কি? গণনাট্য, গণ মানে হচ্ছে মানুষ, নাট্য মানে হচ্ছে নাটক, অর্থাৎ মানুষের জন্য নাটক। কোন মানুষের জন্য নাটক? যারা বিপর্যস্ত, যারা ক্ষতিগ্রস্ত, সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অসহায় মানুষদেরকে নিয়ে এই নাটক লেখার যে পন্থা বা নাটক লেখা, তাদের যে চাওয়া, তাদের পাওয়া, তাদের না পাওয়া, তাদের সুখ দুঃখ হাসি কান্না, এই বিষয়গুলি হচ্ছে গণনাট্য সংঘের মূল ভিত্তি। সুতরাং এই সামাজিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে যারা নাটক লিখেছিলেন তাদের সবার মধ্যে বিজন ভট্টাচার্য অগ্রগণ্য। বিজন ভট্টাচার্যের আগুন অবশ্যই প্রথম নাটক, কিন্তু গণনাট্য সংঘের পরিচালনায় বা অভিনীত প্রথম নাটক। তিনি পরীক্ষামূলক নাটক লিখেছিলেন ঠিকই, কিন্তু তার দেখা দেখি তার পথ ধরে কিন্তু বহু নাট্যকার এই গণনাট্য সংঘে যোগ দিয়েছিলেন এবং তারাও কিন্তু এই সাধারণ মানুষের কথা নিয়ে বিবেচনা করেছিলেন এবং বহু নাটক রচনা করেছিলেন। তো তাহলে আমরা দেখলাম গণনাট্য সংঘ হচ্ছে মানুষের জন্য লেখা নাটক, অসহায়, বঞ্চিত, নিপীড়িত, শোষিত মানুষদেরকে নিয়ে লেখা নাটক। এবং এই ধরনের নাটকে নাট্যকাররা কি করেন? নাট্যকাররা প্রথাগত যে নাটক আগে আমরা দেখে এসেছি, অর্থাৎ ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক, ধর্মীয় নাটক, বিভিন্ন রকম নাটক বা অনুবাদিত নাটক যাই বলে থাকি, সেই সব নাটকে আমরা দেখেছি বিরাট মঞ্চসজ্জা থাকে, অভিনেতারা বিভিন্ন রকম সাজগোজ করে আসেন, নায়ক চরিত্র থাকে। কিন্তু সেই সব প্রথাগত নাটকের বাইরে এসে এই গণনাট্য সংঘ কি করলেন? যে মঞ্চ সাজার দরকার নেই, নাটক যে সাজগোজের কিছু দেখার নেই, অর্থ উপার্জন বা সামাজিক অর্থ উপার্জনের জন্য এই নাটক নয়, এই নাটক হচ্ছে সামাজিক দায়বদ্ধতা থেকে শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষদেরকে তাদের অবস্থা সম্পর্কে জানানো এবং অবশ্যই এই নাটকের শেষে তার একটি সমাধান সূত্র বলে দেওয়া। এই নাটকের মুখ্য উদ্দেশ্যই বঞ্চিত মানুষের কথা জানানো এবং তাদেরকে সেই সম্পর্কে অবগত করা এবং অবশ্যই সমাধানের একটি রাস্তাও কিন্তু এই নাটকে দেখানো থাকে। এবং এই নাটকটি নবনাটক কেন? নবনাটক কেন নতুন ধারার সৃষ্টি হলো? কারণ মঞ্চসজ্জার দরকার নেই, অভিনেতাদের সাজগোজ দরকার নেই, অভিনেতাদের অর্থ উপার্জনের প্রয়োজন নেই, নায়ক চরিত্রও দরকার নেই, এখানে ব্যক্তি চরিত্র বা সম্প্রদায়গত চরিত্রই প্রধান।
আর যদি কোনো ক্ষেত্রে নায়ক চরিত্র থাকে, তাই একটি বঞ্চিত বা শোষিত সমাজের প্রতিনিধি রূপে কিন্তু সেই চরিত্রকে দেখানো হয়। তাহলে আরেকবার খুব সংক্ষেপে বিষয়টাকে আমি বলে দিই। গণনাট্য কি? গণনাট্য হচ্ছে বঞ্চিত অসহায় মানুষদের জন্য লেখা নাটক এবং তাদের সমস্যা এবং তার সমাধানের রাস্তা। যারা এই ধরনের নাটক লিখেছেন এবং যে নাটকগুলি এই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে, বিভিন্ন পরিস্থিতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হোক, মন্বন্তর হোক, যে কোনো রকম সামাজিক পরিস্থিতি, লেখা নাটকই হচ্ছে গণনাট্য। আর নবনাট্য কি? নবনাট্য হচ্ছে নাটকের একটি নতুন ধারার প্রবর্তন। কারণ এই ধরনের নাটকে নায়ক চরিত্র থাকবে না, ব্যক্তি চরিত্র বা সমষ্টিগত চরিত্র থাকবে। এই ধরনের নাটকে মঞ্চসজ্জার দরকার নেই। এই ধরনের নাটকের অভিনেতারা বিরাট সাজগোজ করার দরকার নেই। অভিনেতাদের অর্থ উপার্জনের প্রয়োজন হয় না। শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা থেকেই কিন্তু এই ধরনের নাটক তৈরি হয়। সেই জন্য একটি নতুন প্রথাগত ধরনের বাইরে এসে একটি নতুন ধারার প্রবর্তন, তাই নবনাটক। এবার অবশ্যই বিজন ভট্টাচার্য এই ধরনের নাটকের প্রতিকৃত বা পথ দেখিয়েছেন। তার অনুসারী বা অনুগামী হয়ে বিভিন্ন নাট্যকাররা এই ধরনের নাটক লিখেছেন। আমরা এবার আগুন নাটকে আসবো। অবশ্যই আগুন নাটক 5টি ক্ষুদ্র দৃশ্যের সম্বলিত একটি নাটক। প্রথম 4টি দৃশ্য দেখানো আছে এই বিধ্বস্ত, মন্বন্তর বিধ্বস্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সেই পটভূমি, খাদ্য সংকট, মন্বন্তর, মানুষজন যে দুর্বিষহ হয়ে আছে, সেই পটভূমিতে 4টি দৃশ্যের উল্লেখ করা আছে, 4টি পরিবারের 4টি দৃশ্য, এবং 5ম দৃশ্যে গিয়ে এর একটি সমাধান সূত্র কিন্তু নাট্যকার দেখিয়েছেন। তাহলে সরাসরি নাটকের আলোচনায় আসছি। প্রথম দৃশ্য দেখানো হচ্ছে ভোরে একটি সবজি বিক্রেতা পরিবারের। আগেই বলেছি এই নাটকে মঞ্চসজ্জার প্রয়োজন হয় না। সেখানে দেখানো আছে সাংসারিক টুকিটাকি জিনিসপত্র ছড়িয়ে আছে, মেজের উপরে একটি মাটির জলের পাত্র আছে আর একটি কাঠের আলনা, এবং সেখানে জামাকাপড় ঝুলছে। আর এই পরিবারের 3টি চরিত্রের কথা এখানে উল্লেখ করা আছে। একজন পুরুষ, তার কোনো নাম নাটকে উল্লেখ করা হয়নি, আর নেত্য আর নেত্যর মা। এদের কাজ কি? এদের ওই গ্রামগঞ্জ থেকে কুড়িয়ে আনা কিছু সবজি, যেমন কলা, দাঁত মাজা কাঠি আর বিভিন্ন রকম শাকসবজি, এরা বিক্রি করে তা দিয়েই এদের সংসার চালায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এদের চালের অভাব, এই পরিবারে কিন্তু খাদ্যের অভাব। সুতরাং খাবার জোগাড় করতে গিয়ে তাদের কিন্তু রেশনের দ্বারস্থ হতে হচ্ছে। রেশন কখন দেওয়া হয়? আগেই বলেছি যে এই পরিস্থিতিতে এক শ্রেণীর মানুষ বা এক শ্রেণীর শোষিত বঞ্চিত মানুষদেরকে শোষণা বঞ্চনা করে এক শ্রেণীর মানুষ কিন্তু প্রচুর মুনাফা অর্জন করেছে এবং অধিক টাকার বিনিময়ে কিন্তু তারা খাদ্যশস্য বিক্রি করেছে। কিন্তু এই ধরনের সাধারণ মানুষকে কি হবে? সরকারের দ্বারস্থ হতে হবে। সরকার থেকে যে রেশনের ব্যবস্থা করে অল্প পয়সার বিনিময়ে খাদ্য দেওয়া, সেখানে গিয়ে কিন্তু লাইন দিয়ে খাদ্য নিতে হয় বা চাল নিতে হয়। কিন্তু সেখানেও কিন্তু অনিয়ম বা বিশৃঙ্খল দেখা গেছে, যে লাইন দিলেই যে চাল পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই সবজি বিক্রেতা পরিবারের সেই পুরুষ মানুষটি একদম ভোরে উঠেই তার স্ত্রীকে ডাকছেন তাদের সেই বিক্রি করার জন্য যে সবজি, সেই ন্যূনতম সবজি, সেই শাক, সেই কলা, সেই দাঁত মাজা কাঠি, সেইগুলো বিক্রি করে তারা কিন্তু লাইনে গিয়ে দাঁড়াবেন। কারণ তাদের অভিজ্ঞতা বলছে যে মণিচাঁদ লাইনে গিয়ে দাঁড়িয়েছিল অনেক পরে, চাল পেতে পেতে তার 12টা হয়ে গিয়েছে। এমনকি কুড়নের মা লাইনের শেষে গিয়ে দাঁড়িয়েও কিন্তু সে চাল পায়নি। তাই এই অভিজ্ঞতার উপরে ভিত্তি করে বা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার স্ত্রীকে বলছেন ভোর থাকতে থাকতে বেরিয়ে গিয়ে তাদের যা সবজি বা প্রয়োজনীয় জিনিস আছে বিক্রি করে তারা যেন লাইনে গিয়ে দাঁড়ায়, না হলে কিন্তু চাল পাওয়ার সম্ভাবনা তিনি দেখতে পান না। এবার দ্বিতীয় দৃশ্যর প্রতি আলোকপাত করা যাক। দ্বিতীয় দৃশ্য একটু কৃষক পরিবারের। সেখানেও কিন্তু দেখা গেল একটি মাত্র চালা ঘর আর একটি মাত্র এক ফালি উঠোন। সেখানে একজন কৃষক এবং তার স্ত্রী। কৃষকের স্ত্রী তো দরজায় দাঁড়িয়ে আছেন, কৃষক উঠোনে দাঁড়িয়ে আছেন। সেখানেও তাদের সেই একটি মাত্র উদ্দেশ্য, সেই রেশন থেকে চাল সংগ্রহ করা। তাদের অভিজ্ঞতা বলছে যদি সকাল সকাল না যাওয়া হয় সেখানে রেশনে, সুতরাং সেখানে চাল কিন্তু তারা পাবে না, তাদেরকে না খেয়ে দিন কাটাতে হবে।
তাই তার কৃষক তার স্ত্রীকে বলছেন কেষ্টর মার সাথে গিয়ে তাড়াতাড়ি লাইনের প্রথমে গিয়ে দাঁড়াতে। সবার একটি উদ্দেশ্য, শুধুমাত্র রেশন থেকে চাল সংগ্রহ করা। যদি একটু দেরি করে তারা যায়, তারা কিন্তু চাল পাবে না। এ বিশ্বাস, এই অভিজ্ঞতা, এ বাস্তব পরিস্থিতি তাদেরকে কিন্তু শিখিয়ে দিয়েছে। সুতরাং তার স্ত্রীকে তাড়াতাড়ি গিয়ে লাইনে কিন্তু দাঁড়াতে বলছেন। এবার তৃতীয় দৃশ্যের কথা আসি। তৃতীয় দৃশ্যে একটি শ্রমিক পরিবার, সেখানে দেখা যাচ্ছে একটি ছোট বারান্দা এবং বারান্দায় বসে আছে সেই শ্রমিক, কারখানার শ্রমিক সতীশ। এখানে তার স্ত্রী খিরি এবং তার মেয়ে ফুলকি চরিত্রে তুলে ধরা হয়েছে। এবং তারা কি করেছে, এই যে তাদেরও সেই একই চিন্তা, সেই চালের চিন্তা, যে কি খাবে, সেই বর্তমান দিনের চিন্তা। বাস্তব পরিস্থিতি তাদেরকে শিখিয়ে দিয়েছে যে খুব সকালে সকালে গিয়ে বা ভোরে ভোরে গিয়ে লাইন না দিলে তারা কিন্তু চাল পাবে না। সুতরাং এর আগেও ঘটনাটি ঘটেছিল। খিরি এবং তার মেয়ে গিয়ে লাইনে দাঁড়িয়েছিল, খালি হাতে ফিরে আসতে হয়েছে এবং বাধ্য হয়ে তাদের কিন্তু সেই মিস্ত্রির কাছ থেকে পডের চাল কর্য করে বা ধার করে নিয়ে আসতে হয়েছে। সে কোনো রকমে তারা তিনজন কিন্তু এই চাল খেয়েই কিন্তু, বা এই চালের ভাত রান্না করে খেয়েই কিন্তু তারা জীবন ধারণ করেছে। সুতরাং তার স্ত্রী এবং তার মেয়েকে ঘুম ভাগানোর চেষ্টা করছেন সতীশ, সেই শ্রমিক, যেহেতু সে কারখানা শ্রমিক। এবং সে নিজেই বলেছে পেটে আমার আগুন ধরে গেল, সকাল থেকে পেটে আগুন ধরে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম এই নাটকে ব্যবহৃত শব্দ আগুন, খিদের আগুন, নিরন্ন মানুষের, বুভুক্ষু মানুষের খিদের আগুন। এবং শুধু এই কৃষকের নয়, সেই বর্তমান পরিস্থিতিতে বা সেই পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষের কিন্তু এই আগুন জ্বলেছে খিদের। এই আগুন এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যা যে কোনো আগুনের থেকেই কিন্তু অনেক বিধ্বংসী, মানুষকে পুড়িয়ে মেরে দিতে পারে। সেই জন্য সেই সতীশ, সেই কারখানা শ্রমিক, তার স্ত্রী এবং মেয়েকে ঘুম ভাগানোর চেষ্টা করছে এবং প্রসঙ্গক্রমে সে বলেওছে যে কুম্ভকর্ণের মতো ঘুম। এবং দেখা যাচ্ছে সংসারের এই পরিস্থিতিতে সতীশ কিন্তু তার স্ত্রীর গায়েও হাত তুলেছে। কারণ এই যে আগুন, খিদের আগুন, সে কিন্তু সহ্য করতে পারছে না। কোনো তার স্ত্রীও সহ্য করতে পারছে না, কোনো তার মেয়েও সহ্য করতে পারছে না, প্রত্যেকটা মানুষ কিন্তু সহ্য করতে পারছে না। তাই মানুষকে কিন্তু অস্বাভাবিক আচরণ করতে বাধ্য করছে। তারপরে দেখা গেল একটি চতুর্থ দৃশ্য, একটি মধ্যবিত্ত পরিবার, একটি কেরানি পরিবার, সে হরেকৃষ্ণ বাবু এবং মনোরমা, তার পরিবারেরও একই দৃশ্য, মধ্যবিত্ত পরিবারেরও একই দশা। নাটকের লাইন অনুযায়ী জানিয়েছেন চা নেই, চিনি নেই, আছে শুধু চুলো, তাতে আবার কয়লার অভাব। সুতরাং মধ্যবিত্ত বা কেরানি পরিবার হয়েও তার বাড়িতে কিন্তু রান্না হচ্ছে না, সেই চালের অভাব। সেই 10টা বাজলেই তাকে অফিসে যেতে হবে এবং হরেকৃষ্ণ বাবুর অভিজ্ঞতা হয়ে গেছে যে চালের লাইনে গিয়ে দাঁড়ালে 12টার আগে কিন্তু চাল পাওয়া সম্ভব নয়। প্রত্যেকটা জায়গায় অনিয়ম। তার অফিস থেকেও কিন্তু চাল দেওয়া হচ্ছে কম দামে, কিন্তু সেই সুযোগ সুবিধা কেরানি হরেকৃষ্ণ বাবু পাচ্ছেন না, পাচ্ছেন অফিসের ম্যানেজার এবং মোসাহেব, সব উচ্চপদস্থ কর্মচারীরা। সব জায়গায় কিন্তু বঞ্চনার শিকার হচ্ছেন। হরেকৃষ্ণ বাবু নিজেই সেই ওই ব্যক্তি জানিয়েছেন। এবং পঞ্চম দৃশ্যে সেই নাটকের কিন্তু একটি সমাধান। সবাই সমবেত হয়েছে একটি রেশন দোকানের সামনে। সেখানে মেহনতি, কৃষক, শ্রমিক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক সম্প্রদায়ের, ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু একত্রিত হয়েছে। এই সমবেত, এই যে জোট, এই সমবেত হওয়া, তাহলে এই যে তাদের প্রত্যেকের একটি মাত্র উদ্দেশ্য, বেঁচে থাকার জন্য ন্যূনতম উপকরণ চাল সংগ্রহ করা। এই চাল সংগ্রহ করার জন্যই তারা রেশনের দোকানের সামনে সমবেত হয়েছে। এবং এই রেশনের দোকানের সামনে দেখা গেল একজন যুবক, সে বলছে আগুন 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 জ্বলছে আমার পেটে। শুধু ওই যুবকের পেটেই কি আগুন জ্বলছে? সেই দিন ওই বাস্তব পরিস্থিতিতে লাইনে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকটি মেহনতি, কৃষক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পেটে আগুন জ্বলছে। আবার সেখানে দেখা গেল দোকানি বলছেন যে লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে। সত্যিই তাই। এই একটি মাত্র জায়গায় কোনো বিভেদ নেই, খিদে। মানুষকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার উপকরণ জোগাড় করতে হবে, ন্যূনতম বেঁচে থাকার জন্য সেই উপকরণ চাল সংগ্রহ করতে হবে। সুতরাং এখানে কোনো বিভেদ নেই, জাতি ধর্ম বর্ণের কোনো বিভেদ নেই, মানুষকে একত্রিত করছে। তাহলে আমরা দেখলাম এই সামাজিক পরিস্থিতিতে মানুষ কিন্তু মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। অন্তত এই পরিস্থিতিতে মানুষ তো একত্রিত হয়েছে। জাতি ধর্ম বর্ণের বিদ্বেষ দেখিয়ে, দোহাই দেখিয়ে
অত মানবতার দোহাই দেখিয়ে মানুষ কিন্তু অন্তত একত্রিত হয়েছে, এই সমবেত প্রচেষ্টা। এই নাটকের কিন্তু এটাই মূল উদ্দেশ্য। আবার দেখা গেল এই দোকানে সিভিক ভলেন্টিয়ার চতুর্থ পুরুষের গায়ে হাত তুলতে, তাকে মারতে, সেখানে ওই চতুর্থ পুরুষের পাশে এসে দাঁড়িয়েছেন একজন মুসলমান পুরুষ। তাহলে এখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, একজন অন্যজনের পাশে গিয়ে দাঁড়াতে হবে, বিপদের দিনে একজন অন্যজনের হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে। আবার দেখা গেল যে চতুর্থ পুরুষ বলেছে যে এবার বাঁচতে হবে, মিলেমিশে থাকতে হবে। হ্যাঁ, সেও প্রতিবাদ জানিয়েছে, সে সিভিক ভলেন্টিয়ার উপরে ঝাঁপিয়ে পড়েছে, প্রতিবাদে মুখর হয়েছে, এই প্রতিবাদ করতে হবে। আবার হরেকৃষ্ণ বাবু বলেছেন হ্যাঁ এই বোধটাই আমাদের থাকতে হবে, অর্থাৎ মানুষের পাশে থাকার বোধ। আবার তৃতীয় পুরুষের মুখ দিয়ে শোনা গেল আমাদের বাঁচতে হবে আপন শর্তে। সুতরাং মুষ্টিবদ্ধ জীবনই দিতে পারে মানুষকে বাঁচার নতুন দিশা। তাহলে নাটকের শেষে আমরা কি বুঝতে পারলাম? প্রত্যেকটা মানুষ সমবেত হয়েছে, প্রত্যেকটা মানুষ প্রতিবাদী হয়েছে, প্রত্যেকটা মানুষ একে অন্যের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবং এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যদি একত্রিত না হয়, তাহলে বেঁচে থাকার কোনো অর্থই হয় না। তাহলে নাটকের শেষে আমরা বুঝলাম নাটকের তো সমস্যা তৈরি হয়েছে, খাদ্য সংকট। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু একত্রিত হয়েছে। এখানে জাতি ধর্ম বর্ণের কোনো দোহাই নেই, এখানে প্রত্যেকটি মানুষের একটি চিন্তা, বেঁচে থাকা। এই বেঁচে থাকার তাগিদ শুধু নয়, প্রত্যেকটি ক্ষেত্রে সমাজের বিভিন্ন স্তরে মানুষের যদি ঐক্যবদ্ধ এবং সমবেত হয়ে একে অন্যের হাত ধরে পাশাপাশি থেকে সুখ দুঃখের ভাগিদার হয়ে যদি প্রত্যেকটা কাজে এগিয়ে যাওয়া যায়, তাহলে আমাদের এই সমাজ, আমাদের এই দেশ অবশ্যই উন্নত হবে। নাটকের বিষয়বস্তু এই পর্যন্তই। যদি নাটকটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্ট করে জানাবে যে নাটকটি তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করে দেবে, লাইক করতে ভুলো না। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে